This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি সন্দেহভাজন অনুপ্রবেশকারী। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান। গতকাল রাতে মার্কুই স্ট্রিট এলাকা থেকে পাকড়াও। অভিযোগ 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ করে আবিদুর। 2023 থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর রহমান, যাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, সেই সমস্ত কিছু নথি যা পাওয়া গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 12 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত আবিদুরের। পুলিশ সূত্রে এমনই খবর। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তের নিঃসন্দেহে একটা বড় খবর, পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার বাংলাদেশি সন্দেহভাজন অনুপ্রবেশকারী। কারণ বারংবার ধরেই যেটা আমরা বলার চেষ্টা করছিলাম এবং যেটা সবথেকে প্রশাসনের কাছে চিন্তার বিষয় ছিল যে বর্ষবরণের সময় এরকম একটা ফেস্টিভ সিজন, এরকম একটা সময় দাঁড়িয়ে কড়া নজরদারি চারিদিকে রয়েছে, ঠিক সেরকম একটা সময় দাঁড়িয়ে পার্ক স্ট্রিট থেকে বাংলাদেশি সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে এবং যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম মোহাম্মদ আবিদুর রহমান। গতকাল রাতে মার্কুই স্ট্রিট এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে এবং কি অভিযোগ তার সম্পর্কে এখনো পর্যন্ত যে ইনফরমেশন সামনে এসছে তার মধ্যে জানা যাচ্ছে 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ করে এই আবিদুর। 2023 থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর রহমান। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, খতিয়ে দেখছে পুলিশ। এখনো পর্যন্ত এই মোহাম্মদ আবিদুর রহমান সম্পর্কে কি তথ্য সামনে এসেছে আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহর কাছ থেকে জানবো। সুপ্রিয়, লিমা, দেখো, এই আবিদুর রহমান নামের বাংলাদেশি নাগরিক, তাকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এবং বৈধ নথি ছাড়া ভারতবর্ষে আসার অভিযোগে কিন্তু মূলত পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে ভারতীয় বেশ কিছু নথিপত্র, বিশেষ করে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড বেশ কিছু উদ্ধার হয়েছে এবং যেটা তদন্তকারীরা মনে করছেন এই সমস্ত নথিপত্রই কিন্তু ভুয়ো নথি দিয়ে বা জাল তৈরি করা হয়েছিল। এবং এই আবিদুর রহমান সম্পর্কে আরো যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে বিগত 10 বছরেরও বেশি সময় ধরে সে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ভারতে এসছে এবং এখানে সে ব্যবসা বাণিজ্যের কাজ চালাতো। ওয়াটগঞ্জ এলাকায় সে ঘর ভাড়া নিয়ে থাকতো। এমনকি শেষ 2 বছর ধরে তার বিভিন্ন সময়ে যে যাতায়াত সম্পূর্ণটাই কিন্তু অবৈধভাবে, এমনটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং অবৈধভাবে সীমান্ত পার করে বিভিন্ন সময় ভারতে এসে ব্যবসা বাণিজ্য করা এবং এখান থেকে বিভিন্ন সামগ্রী বাংলাদেশে নিয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করা, এই ধরনের বেশ কিছু তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং গতকাল তাকে কলিন্স স্ট্রিট এলাকা থেকে, পার্ক স্ট্রিট থানা এলাকার কলিন্স স্ট্রিট থেকে তাকে পুলিশ প্রথমে আটক করে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই আবিদুর রহমান সে কিভাবে, কার মারফত এখানে এসেছিল বা তার সঙ্গে আরো কেউ আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আরো জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। আজকে এই আবিদুর রহমানকে আদালতে পেশ করা হবে। পুলিশের তরফ থেকে প্রয়োজনে তাকে হেফাজতে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হতে পারে। নজর থাকবে। সুপ্রিয়, ধন্যবাদ। বাংলাদেশে অশান্তির আবহে আবারও সক্রিয় বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, আর সেই সুযোগেই বাংলার মাটিতে মাথাচাড়া দিয়ে উঠছে একটি সংগঠন যাদের সঙ্গে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনগুলির ঘনিষ্ঠ যোগসূত্রের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। উদ্বেগজনক রিপোর্ট, তবে সতর্ক প্রশাসনও। বাংলাদেশ অশান্ত, একের পর এক জঙ্গি নেতা মুক্ত। সক্রিয় আইএস মদতপুষ্ট আনসারুল্লাহ বাংলা টিম সহ একাধিক জঙ্গি গোষ্ঠী। নেটওয়ার্ক এপার বাংলায়। ক্যানিংয়ে পাকড়াও পাকিস্তানে প্রশিক্ষিত কাশ্মীরি জঙ্গি। মিলেছে জাল পাসপোর্ট চক্রের হদিশ। আনসার জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণের তথ্য প্রকাশ্যে। এই পরিস্থিতিতেই রাজ্যে একটি নতুন সংগঠনের কাজকর্ম গোয়েন্দাদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গেও তার নিবিড় যোগসূত্রের তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও জমা পড়েছে রিপোর্ট। তারা ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় তাদের কার্যকলাপ শুরু করেছে, তেমনটা গোয়েন্দারা জানতে পেরেছেন এবং তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য বা ইনপুট রয়েছে যে বাংলাদেশ থেকে এদেশে এসে জিহাদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, সে যারা প্রশিক্ষণ দিতে আসবে তাদের আর্থিক সাহায্য করার যে কাজ, সেই আর্থিক সাহায্য করার জন্য তারা নিজেদের মধ্যে বৈঠক করে নির্দেশ দিয়েছেন। এবং এই যে সংগঠন, সেই সংগঠন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দেশে নিজেদের প্রধান সদর দপ্তরও খুলে ফেলেছে। এই সংগঠন নিয়ে উদ্বেগের কারণ কি? সূত্রের খবর, মধ্যপ্রাচ্য থেকে পরিচালিত ওই সংগঠনটির ভারতীয় শাখা চলতি বছরের 3রা সেপ্টেম্বর মুর্শিদাবাদে একটি বৈঠক করে। সূত্রের দাবি,
বৈঠকে নির্দেশ দেওয়া হয় সংগঠনের কাজ করতে বাংলাদেশ থেকে আসবেন এক ব্যক্তি। অর্থাৎ গত 5ই আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগী হওয়ার পরে এই সংগঠনটির সক্রিয়তা নজরে পড়ে। কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী 28শে সেপ্টেম্বর ঢাকায় জামাত উল মুজাহিদিনের মদতপুষ্ট একটি সংগঠনের সঙ্গে বৈঠক হয় এই সংগঠনটির। সেই বৈঠকে নজরে থাকা সংগঠনের ভারতীয় শাখার 4 সদস্য উপস্থিত ছিল বলে খবর। সূত্রের দাবি, সংগঠনের পরবর্তী বৈঠক হয় মুর্শিদাবাদের লালগোলায় এক এসডিপিআই নেতার বাড়িতে। সেখানে এসডিপিআই এবং পিএফআই সহ 3টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকে তারা শাখা খুলবে এবং সেই শাখা খোলার পাশাপাশি ফান্ডিংয়ের যে বিষয়টা, তখন এই ধরনের কার্যকলাপ চালানোর জন্য মোটা অঙ্কের ফান্ডিংয়ের প্রয়োজন, সেই ফান্ডিংয়ের ব্যবস্থা করা হবে মধ্যপ্রাচ্যের দেশ থেকে এবং তার পাশাপাশি স্থানীয়ভাবেও অর্থ সংগ্রহ করে নিজেদের সংগঠনের জাল বিস্তার করতে হবে। Murshidabad is a place which has got all the advantages for the militant, all the disadvantages for us. আমাদের যেটা অপারেশনাল ক্যাপাবিলিটি সেই দিকে অনেক বেশি লক্ষ্য রাখতে হবে এবং আমাদের যেটা ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারের যে স্ট্রেংথটা সেটা এখানে ওখানে না দিয়ে আমার মনে হয় যে দে শুড বি ডিপ্লয়েড অ্যান্ড ইউটিলাইজড যার জন্য ওদের ট্রেনিং দেওয়া হয়েছে। জেএমবির মতন জঙ্গি সংগঠন থেকে ছিটকে যাওয়া কট্টরপন্থী সদস্যদের নতুন এক সংগঠনের ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়েছে। উদ্দেশ্য তাদেরকে এক জায়গায় এনে ভারত বিরোধী কাজকর্মে মদত দেওয়া, যা নিঃসন্দেহে উদ্বেগের। কোনো জঙ্গি সংগঠন যদি আমাদের এলাকায় তাদের সংগঠন করে এবং সেটা গোলযোগের সৃষ্টি করে, তো সেটা আমাদের মতো শান্তিকামী লোকদের পক্ষে আতঙ্কের ব্যাপার এবং দেশের সুরক্ষার জন্য সেটা কাঙ্ক্ষিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই রাজ্যের কাছেও এসেছে এবং তারাও বিষয়টা নিয়ে দেখছে, অর্থাৎ রাজ্যের গোয়েন্দারাও এই বিষয়টা নিয়ে সক্রিয় রয়েছে। তারা এই সংগঠনের গতিবিধির উপর নজর রাখছে। মুর্শিদাবাদ ছাড়াও মালদা এবং দক্ষিণ 24 পরগনাতে এদের কোনো প্রভাব রয়েছে কিনা সেটাও তারা যাচাই করে দেখছে। আমার দিবঙ্গত জানার সঙ্গে সুজয় পাল, টিভি 9 বাংলা, কলকাতা। এপারে জল ওপারে পানি, এপারে ব্রহ্মপুত্র ওপারে যমুনা, ওপারের জেহাদি এপারে সন্ত্রাসবাদী। আনসারুল্লাহ বাংলা টিমের জেহাদি অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল ব্রহ্মপুত্রের চরে, জেলা অসমের কোকরাঝাড়। আর তারপর ব্রহ্মপুত্র যেভাবে যমুনা হয়ে গড়িয়ে গিয়েছে বাংলাদেশে, অসমের প্রশিক্ষিত জঙ্গিরাও গড়িয়ে এসেছে বাংলায়, চলে গিয়েছে কেরালায়। মানে একেবারে জলবৎ তরং সন্ত্রাস। গোয়েন্দারা শঙ্কিত এই বাংলাতেও হয়তো কোথাও হয়ে থাকতে পারে জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ। ধন্য প্রশাসন। দৃশ্যটা প্রতীকী, কিন্তু এটাই ঘোর বাস্তব। অসমের ব্রহ্মপুত্রের অজানা চরে এভাবেই অত্যাধুনিক অস্ত্র পরিচালনার যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হতো আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। জঙ্গি মডিউলের পর্দাফাশ করার পরে চাঞ্চল্যকর এই তথ্যই উঠে এসছে গোয়েন্দাদের হাতে। ব্রহ্মপুত্র নদের নিরিবিলি চড়ায় চলছিল অস্ত্র প্রশিক্ষণ। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণের পাশাপাশি সেই আগ্নেয়াস্ত্র অ্যাসেম্বল করা থেকে শুরু করে সেগুলো মডিফাই করা এবং প্রয়োজনে মেরামত করার প্রশিক্ষণও দেওয়া হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের। গোয়েন্দা সূত্রে খবর, ভারতে ধারাবাহিক সন্ত্রাসের জাল ছড়িয়ে দিতেই অস্ত্র ও আইইডি তৈরির প্রশিক্ষণের বন্দোবস্ত। অসমের সঙ্গে সঙ্গে বাংলার যোগটা কিন্তু আরও জোরালোভাবে উঠে আসছে। তার কারণ এর আগেও আনসারুল্লাহ বাংলা টিমের যে সমস্ত সদস্যরা গ্রেপ্তার হয়েছিল তাদের জেরা করে জানা গিয়েছিল বাংলা থেকে একাধিক সদস্য গিয়ে অসমে তারা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে এবং এই যে পাশাপাশি দুটো রাজ্যের অস্ত্র প্রশিক্ষণের বিষয়টা সামনে আসছে, সেখান থেকে গোয়েন্দারা একটা বিষয়ে নিশ্চিত, তাদের ধারণাটা জোরালো হচ্ছে অসমের মতো এই রাজ্যেও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা বা তাদের স্লিপার সেলের সদস্য, যাদেরকে আনসার বলা হয়, প্রশিক্ষিত সদস্য, তাদের অস্ত্র প্রশিক্ষণ হয়েছে, আইডি তৈরি করা প্রশিক্ষণ হয়েছে। দেশমাতৃকা, তার গায়ে কিংবা তার সম্মানে যদি কোনো রকমভাবে আঘাত আসে, তখন ওই চিফ মিনিস্টারের পুলিশ ফোর্স আর দিল্লির বিএসএফ এই নিয়ে বাঁচা যাবে না। আমাদের তৈরি হতে হবে। আজকে এই যাদের ট্রেনিং দেওয়া হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ভেরি হাইলি ট্রেন্ড। এই ধরনের ইন্টেলিজেন্স হুইচ ইজ দ্য টপ প্রায়োরিটি ইন্টেলিজেন্স, যেটা যারা কনসার্ন এজেন্সি তাদের সঙ্গে ইমিডিয়েট শেয়ার করে অপারেশন করতে হবে। তো ভারতীয় উপমহাদেশে আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম
তাদের লিঙ্ক খুঁজতে গিয়েই পশ্চিমবঙ্গ থেকে 2, অসমের কোকরাঝাড় ও ধুবুরি থেকে 7 এবং কেরল থেকে 1 জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের STF। এই 10 জঙ্গির গ্রেপ্তারির পরে তদন্তকারীদের হাতে এসছে আরও চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রের খবর, অসমে ব্রহ্মপুত্রের চরে আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের অস্ত্র ও আইডি তৈরির প্রশিক্ষণ চলেছে বেশ কয়েক মাস ধরে। অসম STF এর হাতে ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের এই রাজ্য এবং অসম থেকে যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অস্ত্র প্রশিক্ষণ একদিন দুদিন নয়, বেশ কয়েক দফায় বেশ কয়েক মাস ধরে হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে আইডি তৈরি করার প্রশিক্ষণ। সেই আইডি টাইমার ডিভাইস এবং দূর নিয়ন্ত্রিত অর্থাৎ রিমোট কন্ট্রোল ডিভাইস। বাংলাদেশের তখ্ত বদলের পর শেখ হাসিনা দেশ ছাড়া, উল্টো দিকে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার আসার পরে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান IS ঘনিষ্ঠ জাসিমউদ্দিন রহমানি জামিন পেয়েছেন। গোয়েন্দা সূত্রে খবর, তাঁরা জানতে পেরেছেন এই জঙ্গি নেতা 3 হ্যান্ডলারের মাধ্যমে বাংলা এবং অসমের মধ্যবর্তী সীমান্তবর্তী এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের স্লিপার সেলের মডিউলগুলোকে নিয়ন্ত্রণ করছেন। প্রশাসনের উপরের দিকে দুর্নীতি থাকার ফলে এই যে সন্ত্রাসবাদী বলুন আর জঙ্গি বলুন আর নাশকতাকারী বলুন, তাদের কাজ করতে সুবিধা হচ্ছে। মুর্শিদাবাদ এবং মালদারও কিন্তু বিস্তীর্ণ চড়া এলাকা রয়েছে, যেগুলো নিরিবিলি, যেগুলো লোকচক্ষুর আড়ালে, যেখানে সাধারণত মানুষ যায় না। সেই সমস্ত জায়গাতেও কি তাহলে অস্ত্র প্রশিক্ষণ হয়েছে? কারণ একাধিক বাংলাদেশি আনসারুল বাংলা টিমের জাসিমউদ্দিন রহমানির যারা ঘনিষ্ঠ সেরকম নাম উঠে আসছে। জাকির বলে একজনের নাম উঠে আসছে, আমিনুল ইসলাম বলে একজনের নাম উঠে আসছে, সুলতান বলে একজনের নাম উঠে আসছে, যারা বাংলাদেশ থেকে হ্যান্ডলার হিসেবে এই মডিউলগুলোকে নিয়ন্ত্রণ করছে। এবং সেই মডিউলগুলো কি উদ্দেশ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে? বড়সড় নাশকতা ঘটানোর জন্য, এবং সেটা মূলত বাংলা অসম এই চত্বরে সীমান্তবর্তী এলাকায়, এমনটাই গোয়েন্দাদের দাবি। ক্যামেরায় কুনালের সঙ্গে সিজার, TV9 বাংলা। বাগুইআটির রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে মারধরের ভিডিও ভাইরাল। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে ছাত্রনেতা গোবিন্দ দাস মারতে উদ্যত হচ্ছে প্রমোটারকে। তোলা না পেয়ে প্রমোটারকে মারধরের অভিযোগ উঠে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, ছাত্রনেতা গোবিন্দ দাস সহ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। FIR এ তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম থাকলেও এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র 2 জন। প্রমোটার পেটানোর পর 13 দিন পার, এখনো কাউন্সিলরের হদিশই পায়নি পুলিশ। বেশি বাড়াবাড়ি গায়ে হাত দেবে না, কিন্তু গায়ে হাত দেবে না, 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 সব বার কর, সব বার কর। বেশি বাড়াবাড়ি গায়ে হাত দেবে না, কিন্তু গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। যে ছবিটা এই মুহূর্তে আপনারা TV9 বাংলার পর্দায় দেখছেন, এই ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এতদিন পেরিয়ে গিয়েছে, পুলিশ চেষ্টা করেও কেন ধরতে পারছে না প্রমোটার পিটিয়ে এখনো অধরা শাসক নেতা। বাগুইআটির রঘুনাথপুরে প্রমোটার কিশোর হালদারকে মারধরের সেই ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। ছাত্রনেতা গোবিন্দ দাসকে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে গোবিন্দ দাস মারতে উদ্যত হচ্ছে প্রমোটারকে, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম পুলিশের তরফ থেকে সেভাবে তৎপরতা কেন দেখা যাচ্ছে না সেটাই দেখার। 13 দিন পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কাউন্সিলরের হদিশই পেল না পুলিশ। গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না।